কি আমরা যখন এসেছি তখন 3-4 জন লোক আমি যাকে বার করলাম। আমি বারবার মানা করি এরা কি আমরা যখন এসেছি তখন 3-4 জন লোক আমি যাকে বার করলাম। এরা কি আমরা যখন এসেছি তখন 3-4 জন লোক আমি যাকে। নমস্কার, সবাইকেই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন এর মধ্যে আবার বাজি কারখানায় একটি বিস্ফোরণ ঘটেছে। সেখানে 7-8 জনের, এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি 8 জনের মৃত্যু হয়েছে। খুব দুস্থ গরিব মানুষ সবাই, তার মধ্যে রয়েছে শিশুও রয়েছে, তার মধ্যে মহিলারাও রয়েছেন। তো এই যে বিস্ফোরণ একের পর এক ঘটে চলেছে বাজি কারখানায় আমাদের রাজ্যে, আমরা দেখতে পাচ্ছি এইটার একটা খুব উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু সৃষ্টি করেছে। এ নিয়ে আমরা এর আগেও অনুষ্ঠান করেছি বিভিন্ন সময়, এবং এই বাজি কারখানা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের নাগরিক সমাজের পক্ষ থেকে যিনি পুরোধা, সেই বিশ্বজিৎ মুখার্জি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ দা এই আন্দোলনটাকে নানা দিক থেকে তিনি নিজে এটা নিয়ে পড়াশোনা করেন, নিজে একসময় পরিবেশ দপ্তরের সিনিয়র আধিকারিক ছিলেন, আইন আধিকারিক ছিলেন। তখন থেকেই আমরা তাকে দেখেছি এই বাজি কারখানার বিরুদ্ধে, বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে লড়াই করতে, এবং তারপরে অবসরের পর থেকে পরেতে তিনি এই কাজটাকে তার জীবনের প্রায় ব্রত হিসেবে নিয়েছেন। তো বিশ্বজিৎ দা, আপনাকে প্রথমেই এই আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই দর্শকদের পক্ষ থেকে। আপনি বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে একাধিকবার প্রশাসনের উপর চাপ তৈরি করেছেন, মামলা করেছেন। আপনি যদি একটু আজকে আমাদের সামনে বলেন যে তা সত্ত্বেও এটা বন্ধ করা যাচ্ছে না কেন? সুব্রতবাবু, এই বিষয়বস্তুটা বলতে গেলে একটু ছোট করে প্রেক্ষাপটটা একটু আলোচনা হয়ে নেওয়া দরকার, জানা দরকার। তা হচ্ছে 1997-এ কলকাতা হাইকোর্ট প্রথম একটা নির্দেশ দেয় যে শব্দবাজি বা যে কোনো বাজির ব্যাপারে যে দূষণ, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওই একটা লাইনের ওপর দাঁড়িয়েই পর্ষদ উদ্যোগী নিয়ে তখন কিন্তু বাজির শব্দমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। তারপরে দেখা গেল আস্তে আস্তে শব্দবাজির নিয়ন্ত্রণটা কমলো, এবং পরবর্তীকালে এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে শব্দ নয় কেবলমাত্র, তাছাড়া বাজির যে দূষণ হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা তো সুপ্রিম কোর্ট বলেছে, সবই বলেছে। তারপরে কলকাতা হাইকোর্টেও বলা অর্ডার রয়েছে। এবং কিন্তু দেখা গেল বেশ কিছু, বিশেষ করে 2009 অনওয়ার্ডস পশ্চিমবঙ্গের বুকে ব্যাপকভাবে বাজি কারখানা গুলো তৈরি হলো এবং বিস্ফোরণ আরম্ভ হলো। আপনি যদি পরিসংখ্যানটা দেখেন, দেখবেন 2009 থেকে আজ পর্যন্ত প্রতি বছরে মানুষ মারা যাচ্ছে, শতাধিক মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, প্রচুর গরিব মানুষ মারা যাচ্ছে, এবং এ ব্যাপারে সরকারের কোনো দুপতাপ নেই। এবং এই ব্যাপার নিয়ে 2015-তে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পরিষ্কারভাবে পুলিশ অথরিটিকে বলল, পর্ষদকে বলল যে এইগুলো বন্ধ করতে হবে। তা 2015 থেকে এতটা সময় কেটে গেছে, 10 বছর কেটে গেল, আপনি দেখুন কিচ্ছু হলো না। এবং এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে পিংলার ঘটনা থেকে যে এই যে সমস্ত বাজি কারখানাগুলোর অন্দরে মারাত্মক বোমা তৈরি হচ্ছে, মানুষ মারার বোমা তৈরি হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা আমি নির্বাচন কমিশনকেও জানিয়েছিলাম। নির্বাচন কমিশনও কোনো রকম এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি এই বেআইনি বাজি কারখানা বন্ধ করার জন্য। একটা সময় নির্বাচনের সময় তাদের হাতে নিয়ন্ত্রণ থাকে, তারা করেনি। আর রাজ্য সরকারকে আমি কি বলবো, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বোধ, কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর রয়েছে পেসো যাকে বলি, অর্থাৎ পেট্রোলিয়াম এক্সপ্লোসিভ দপ্তর, তাদের তো ভারতবর্ষের বুকে কোনো রকম ভূমিকা আছে বলে আমি মনে করি না। তাদের লোক নেই, জন নেই,
একটা পঙ্গুর সংস্থা, কোন রকম ভূমিকা নেই। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে বললে তারা একটা মাত্রই কাজ তাদের, এখান থেকে চিঠি গেলে সেটা পর্ষদে পাঠিয়ে দেওয়া। আর পর্ষদের কি কাজ? চিঠিটা যাওয়ার পরেই সে চিঠিটা রেখে দেওয়া। বড় জোর সে একটা চিঠি করে সবাইকে দায় সারা ঘষে একটা চিঠি করে জানিয়ে দেয় পুলিশকে আপনার ব্যবস্থা নিন। এবার পুলিশের যারা অধিকর্তা তাদেরও একটা বিচিত্র তাদের ভাবভঙ্গি, তারা সঙ্গে সঙ্গে এটা থানায় পাঠিয়ে দিল, ডিজির ওখান থেকে এসপির কাছে চলে গেল, এসপি থানায় নামিয়ে দিল, তারপরে কিন্তু কিচ্ছু হলো না। আমি দেখছি মাঝে মাঝে এই সমস্ত পাথর প্রতিমার ঘটনার পরে কথা বলছে, হ্যাঁ, এবং এই পাথর প্রতিমা ঘটনার পরে পুলিশের উচ্চ আধিকারিকরা সব প্রেস কনফারেন্স করছে। আমার ভাবতে অবাক লাগে কিভাবে তারা প্রেস কনফারেন্স করছে, তাদের সামান্যতম লজ্জাবোধ দুঃখবোধ নেই, অনুশোচনা নেই যে এতগুলো বাচ্চা মরে গেল, একটা 1 বছরের নিচে একটা বয়সের একটা বাচ্চা ঝলসে মরে গেল, কি তফাৎ আছে বলুন তো? এদের এদের এরা তো একটা মাইনে নেয়, তো সরকারি থেকে একটা মাইনে নেয়। আপনি দেখুন একটা অদ্ভুত ব্যাপার সুব্রত বাবু, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে পলিউশন কন্ট্রোল বোর্ড বলল যে আমরা এই সমস্ত বাজি কারখানা যেগুলো সবুজ বাজি তৈরি করব এরা সব হোয়াইট ক্যাটাগরি, এদের কোনো দূষণ নেই বলে দিল। আমার এক বন্ধু সেও পরিবেশ কর্মী, সে আরটিআই করলো, সেই আরটিআর ভিত্তিতে পলিউশন কন্ট্রোল বললো আমি 5 জনকে পারমিশন দিয়েছি, 5 জন 6 জনকে। তাহলে কি করে এই 6 জনের সঙ্গে পলিউশন কন্ট্রোল বোর্ডের বিশেষ কোনো যোগাযোগ ছিল যে 5 জন 6 জনকে পারমিশন দিলাম, আবার ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে অন্য কথা বললাম আমি? এক অদ্ভুত পরিস্থিতি। পুলিশ ক্রমাগত প্রত্যেকটা থানাতে বারবার বলা হচ্ছে এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আরটিআই করা হয়েছে, সে বলল আমাদের ভয়ঙ্কর মনিটরিং চলছে। তাহলে ভয়ঙ্কর যদি মনিটরিং চলে তাহলে কি করে পাথর প্রতিমাতে পুলিশ নিজে স্বীকার করছে প্রেস কনফারেন্স করে 10 বছর ধরে ওই বাজি কারখানা চলছিল, তা 10 বছরের মধ্যে পুলিশ একবার দেখলো না যে পারমিশন আছে কি নেই? সে চুপচাপ থাকলো। 24 পরগনার জেলা শাসককে আরটিআই করা হয়েছিল, যেহেতু ওই জেলায় সব থেকে বেশি বাজি কারখানা আছে, 24 পরগনাতে করা হলো, সে কোনো উত্তরই দিল না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তারা মনেই করে না এটা তাদের কাজ। পাবলিক একটা আরটিআই করলো, সেটাতে বাধ্যতামূলক উত্তর দেওয়া, 1 মাসে উত্তরই দিল না। এবং একটার পর একটা ঘটনা ঘটছে, প্রত্যেক মাসে মাসে তাদের জানানো হচ্ছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মামলা হচ্ছে, ক্রমাগত দেখবেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মামলা ক্রমাগত ডেট নিয়ে যাচ্ছে, কখনো রাজ্য সরকারের দপ্তরগুলো ডেট নিচ্ছে, তখন কেন্দ্রীয় সরকারের লোক ডেট নিচ্ছে, ডেটের পর ডেট। আর আমিও নিজে খুব বিস্মিত লাগে, এতগুলো ঘটনা ঘটছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মামলা চলছে 2023 থেকে, 23 পার হয়ে গেল, 24 পার হয়ে গেল, 25, এখনো পর্যন্ত একটা এফেক্টিভ অর্ডার নেই। আমি কি বলবো বলুন তো সুব্রত বাবু, কাকে দোষ দেব? প্রশাসন এই অবস্থা। হাইকোর্টে একটা মামলা হয়েছিল 2013-14-তে, যারা বাজি পোড়াতে যে কিংবা বাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে যে মারা গেল, সেই কেস আজও পেন্ডিং। একমাত্র কিছু কিছু এফেক্টিভ অর্ডার অতীতে হাইকোর্টে জাস্টিস ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তারপরে পরবর্তীকালে এসবি সিনহা দিয়েছিলেন, হয়েছিল। এখন হাইকোর্টে তো মামলা শোনার লোক নেই, মামলা কেউ শুনতেই চায় না, পড়ে আছে, প্রায় 10 বছর হয়ে গেছে, মামলা শোনার লোক নেই। আমি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে বলেছি এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এরা শোনার বন্দোবস্ত হোক, কোনো প্রশ্ন নেই। প্রশাসন কোনো কাজ করছে না, বিচার ব্যবস্থাতে গেলে বিচার ব্যবস্থা নড়ে চড়ে বসছে না, মানুষের মৃত্যু মিছিল চলছে এবং সমস্ত গরিব মানুষ মারা যাচ্ছে, এবং এর মূলে রয়েছে নেক্সাস। আমরা কোনোদিন ভাবতে পারতাম না আমাদের চাকরি জীবনে ওই সমস্ত যারা বাজির সেক্রেটারি টেক্রেটারি এরা সব তারা এসে পর্ষদে লম্ফজম্প করবে। এখন তো শুনি এই বাজির অ্যাসোসিয়েশন যারা করেছে, সো কল্ড অ্যাসোসিয়েশন, তারা সব চিফ সেক্রেটারি ওখানে সব মিটিং করছে, মিটিং করে তারাই ঠিক করে, তারা নিজেরা প্রেসে স্টেটমেন্ট দিচ্ছে অত্যন্ত সাহসের সঙ্গে যে আমার এখানে 30,000 বাজির কারখানা চলে। তা সে স্টেটমেন্ট দিচ্ছে ওপেন প্রেসে,
অথচ সরকার বলছে এখানে বাজির কারখানা নেই, বাজির পারমিশন নেই, আমরা দিইনি। তাহলে সেই লোকটাকে পুলিশ কেন গ্রেপ্তার করে তার কাছ থেকে নাম জানছে না বলুন? এরপরে আমরা যদি বলি এর সঙ্গে পুলিশের প্রশাসনের একটা নেক্সাস আছে, অবনক্সাস নেক্সাস রয়েছে, অত্যন্ত মাননদায়ী একটা চক্রান্ত রয়েছে, যার পরে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। অনেক এত লোক যে মারা গেল, অনেক শিশু বল ভেবে রাস্তায় পড়ে থাকা বোমা, যে কথা আপনি বললেন যে বোমার তৈরি হচ্ছে এগুলোতে, সেই বোমা বোমা নিয়ে খেলতে গিয়ে হাত হারিয়েছে, মারা গেছে, এরকম এই তো আপনি ধরুন এই বর্ধমানে হয়েছে। এবং আপনি নির্বাচনের সময় যদি দেখেন যত লোক মারা যায় বেশিরভাগই বম ব্লাস্টে। আমি প্রশ্ন করেছি, আমাদের এখানে হুগলি জেলায় একটা জায়গায় পুকুরের ধারে বম ছিল, বাচ্চা ছেলেরা পুকুরের ধারে গেছে, বম ফেটে তারা হাত পা ছিটকে মারা গেল কয়েকজন। পুলিশকে উদ্ধারই করতে পারলো না বমটা কোথা থেকে এসেছিল। তারা বললো নাকি এটা একটা পারিবারিক দ্বন্দ্বের ফলে নাকি মানে বোমা রাখা হয়েছিল। তা বাচ্চা ছেলেটা কি জানতো এই পুকুরের ধারে বোমা আছে? একটা গল্প তৈরি করে পুলিশ সে নিজের এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে এবং একটা মাঝখানে একটা বই বেরিয়েছিল, সে বইটার নাম হচ্ছে পরিবেশে খুন খারাপি। বইটা আপনাকে দেখায়, পরিবেশ খুন খারাপি বইটা বেরিয়েছে। আপনিও তাদের পরিচিত, হয়তো সুরবেগ বিশ্বাস, রাহুল রায় বইটি করেছেন। তারা বইটার মধ্যে দেখিয়েছেন যে পরিবেশে আজকে কিভাবে খুন খারাপি চলছে, একেবারে অত্যন্ত নগ্নভাবে প্রশাসনের সঙ্গে নেক্সাস করে প্রশাসনের চোখের দাঁড়িয়ে চলছে। এটা খালি বাজি বলে নয়, আপনার দীর্ঘ সাংবাদিক জীবন, অত্যন্ত সততার সঙ্গে আপনি সাংবাদিকতা করেছেন, আপনার সুনাম আছে। আপনি বলুন তো খালি বাজি কেন, কোন ব্যাপারে আজকে ঘটনা ঘটছে না? আপনি বলুন, পুকুর বোঝানো, গাছ কাটা, সর্বত্র ক্রমাগত প্লাস্টিক, সমস্ত জায়গাতে বেআইনি পুকুরে, বেআইনি গঙ্গার ধারে, নদীর ধারে বাড়ি গড়ে তোলা, কোনো কিছু আইনের ব্যাপারের মধ্যে নেই। পরিবেশ আইনটা তছনছ হয়ে গেছে। নামেই কতগুলো আইন, নামেই কতগুলো দপ্তর আছে, নামেই সমস্ত পরিবেশ, কিচ্ছু নেই। আপনি মিউনিসিপ্যালিটির জঞ্জাল অপসারণ ধরুন, যাই ধরুন, এই বাজির কথা বলতে যে আমার অত্যন্ত খারাপ লাগছে যে এমন একটা রাজ্য যেখানে কোনো আইনের সামান্যতম নেই, এবং যে আইনগুলোর মধ্যে দিয়ে কার্যকারী হলে অথচ যে গরিব মানুষের প্রাণ বাঁচত সেটা হলো না, মানুষ মারা গেল, প্রতিবাদ নেই। তবে এটাও ঠিক, যারা আমরা একটু পরিবেশ নিয়ে ভাবি, আমরাও কি সেইভাবে মাঠে নেমে প্রতিবাদ করতে পারলাম? মানুষকে জড়ো করতে পারলাম? না, পারিনি আমরা একটা। এবং সবসময় একটা দোহাই দেওয়া হয় যে এই সমস্ত জন্যে, যে এই সমস্ত বাজি টাজি বন্ধ হলে অনেক লোকের চাকরি টাকরি চলে যাবে। যারা এই কথাগুলো বলেন তারা কখনো কি ভেবে দেখেছেন যখন হাজার হাজার শ্রমিক জুট মিল বন্ধ হয়ে যায়, কারখানা বন্ধ হয়ে গেলে তারা চলে যায় চাকরি, সেই লোকগুলো সেদিন তারা একটা কথাও বলেন না। তো বেআইনি বাজি কারখানা বন্ধ করতে গেলেই তারা প্রশ্ন তোলেন একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে, এটার মধ্যে নাকি অনেক লোক জড়িত আছে, যার ফলে এইগুলো বন্ধ করা যাচ্ছে না। রুটি রুজির ব্যাপার যদি হয়, ডনলপ বন্ধ হয়, হিন্দ মোটর বন্ধ হয়, একটার পর একটা জুট মিল বন্ধ হয়, হাওড়ার বুকে শিল্প শ্মশান হয়ে যায়, তখন কিন্তু তারা এই কথাগুলো বলেন না। একমাত্র বেআইনি বাজি কারখানা বন্ধ করতে গেলেই তাদের মনে হয় সব মানুষের রুটি রুজি হারিয়ে গেল। অত্যন্ত অদ্ভুত সমস্ত প্রশ্ন। সুতরাং বাজি কারখানা পশ্চিমবঙ্গের বুকে যা চলছে বেআইনি ভাবে, সরকারি মদতে, সরকারি সক্রিয় সহযোগিতায়, আর এর সঙ্গে রয়েছে রাজনৈতিক যোগাযোগ। সম্পূর্ণভাবে রাজনৈতিক যদি যোগাযোগ না থাকে, রাজনৈতিক যদি এখানে ইন্ধন না থাকে, রাজনৈতিক সাপোর্ট যদি না থাকে, তাহলে এই বেআইনিগুলো চলতে পারে না। নেতারা কেন এটা করছেন? কেন
কেন এই যে মানুষের প্রাণ হারাচ্ছে, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ বারবার এই খবর দেখতে দেখতে শুনতে, তাহলে রাজনৈতিক নেতারা কেন এটার পেছনে দাঁড়াচ্ছেন? কেন তারা প্রশাসনকে শক্ত টাকা? কারণ নির্বাচনে জিততে গেলে তাদের বোমা দরকার, এবং এই বেআইনি কারখানা যারা চলছে তারা তাদের টাকা দেন। আমি যদি ধরে নিই প্রশাসন কাজ করছে না, তার দায়িত্বটা কার? যারা রাজনৈতিক নেতা ক্ষমতায় মন্ত্রী হয়েছে তাদের দায়িত্ব রয়েছে, তাদের দায়িত্ব আছে। তো আমার মনে পড়ছে বিশ্বজিৎ, কয়েক বছর আগে আপনারও মনে পড়বে, কয়েক বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা এরকম বিস্ফোরণের পরে তিনি উষ্মা প্রকাশ করে প্রশাসনকে বলেছিলেন যে নিচু তলার বেশ কিছু পুলিশ অফিসারের এই নেক্সাসের কথা যেটা আপনি বললেন, তারা তাদের প্রলোভনের জন্য, তারা তাদের লোভ, এত বেশি লোভ হয়ে গেছে যে তারা এগুলো দেখেও দেখছে না এরকম, এবং তিনি তারপরে এগুলোকে বন্ধ করার কথা বলেছিলেন, কিন্তু সেগুলো কথার কথা হয়েই থেকে গেছে, কোন রকম কাজের কাজ হয়নি। আমরা দেখলাম প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বারবার মিটিং এ বসা হয়েছে, একটা ক্লাস্টার তৈরি করার কথা হলো, আপনি জানেন সেটা, সেই ক্লাস্টার কি হলো আমরা ঠিক জানি না, যেখানে বেআইনি বাজি কারখানাগুলোকে একটি আইনি পথে গ্রিন বাজি তৈরি করার ব্যবস্থা, সবুজ বাজি তৈরি করার কথা বলা হয়েছিল, কিন্তু কিছুই তো আমরা দেখতে পেলাম না। বিশ্বজিৎ বলুন। দেখুন, এই ক্লাস্টারের যে বিষয়বস্তু উঠেছিল, আমাদেরই একটা কেস হয়েছিল গ্রিন ট্রাইব্যুনালে, তার পরিপ্রেক্ষিতে গ্রিন ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছিল ক্লাস্টার হবে, রাজ্য সরকার সেখানে হলফনামা দিয়ে বলেছিল আমরা ক্লাস্টার করছি, কিছু করেন। আর আপনি যেটা বলছেন নিচুর তলার কর্মীরা, ওপরতলার কর্মীরাই, ওপরতলার যারা অফিসার তারা যদি সজাগ থাকে, তারা যদি মনে করে এটা করা যাবে না, তার নিচের তলার কর্মীরা যে সাহস হয় না এটা করা। আমরাও তো সরকারি দপ্তরে কাজ করেছি, আমি কি দায়িত্ব এড়াতে পারি বলুন তো? পরিবেশ দপ্তরের মন্ত্রী কি দায়িত্ব এড়াতে পারেন এ ব্যাপারে? এত কিছু ঘটনা হয়ে মুখ্যমন্ত্রী বললেন, কিন্তু সেই বলার পরে যে ব্যক্তিরা কাগজে স্টেটমেন্ট দেন যে 30,000 বেআইনি বাজি কারখানার লোককে আমি প্রতিনিধিত্ব করছি, অথচ প্রশাসনে দেখা যায় বাজি কারখানার পারমিশনই নেই 30,000-এর, তাহলে সেই ব্যক্তিকে কেন অ্যারেস্ট করা হয় না? আবার সেই সমস্ত ব্যক্তিকে নিয়ে প্রশাসনের সর্বোচ্চ স্তর যখন মিটিং করে, তখন কি আমি বলতে পারি কেবলমাত্র নিত্যবয়স্ক কয়েকটা থানার ওসি কিংবা কয়েকটা সাব ইন্সপেক্টরের জন্য দায়ী? এর জন্য দায়ী এখানকার পুলিশ কমিশনারেট নয়, এখানকার ডিজিরা নয়, এখানকার সেক্রেটারিরা নয়, কথা কি বলা যায়? হয় না সুব্রতবাবু কখনো। প্রশাসন যদি চায় বন্ধ, এই প্রশাসন চেয়েছিল 1997 থেকে 2007-8 পর্যন্ত বন্ধ ছিল, আপনি পরিসংখ্যান দেখবেন বন্ধ ছিল। তারপরে হলো না কেন? আস্তে আস্তে বিষয়বস্তুটা লুজ হতে গেল, এবং সব থেকে বিপজ্জনক হলো যেটা একেবারে সামনে চলে এলো পিংলার ঘটনার পরে। এটা আগেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলেছিল যে তোমাদের এই বাজি কারখানাগুলো কিন্তু বাজি বিভিন্ন মারণদায় বোমা তৈরির আঁতুড়ঘর তৈরি হয়েছিল। এটা আমার কথা নয়, ট্রাইব্যুনালের কথা, গ্রিন ট্রাইব্যুনাল বলছে। পিংলার ঘটনায় বললে এমন ভাবে বিস্ফোরণ হলো, তাদের দেহগুলো 20 থেকে 22 হাত দূরে গাছের উপর ছিটকে ছুটকে বডিগুলো ছিন্ন ভিন্ন দেহগুলো উদ্ধার হলো। এই অবস্থা। বাজি আবার যেগুলো সিজ করছে সেইগুলোকেও ডিসপোজাল করার যে পদ্ধতি তাও মানে না। অর্থাৎ আমি বলছি সুব্রতবাবু, এই পরিবেশগত যে সমস্ত আইন আছে সেই আইনগুলো মানার ব্যাপারে রাজ্যের কোনো রকম প্রায় ভূমিকা নেই, আর বাজির ব্যাপারে তো নেই। কারণ বাজি তৈরি হলে, সেখানে বোমা তৈরি হলে নির্বাচনে তাদের লাগবে। আপনি দেখুন দিনের পর দিন, আজ এই জেলায় কাল ওই জেলায় বোমা উদ্ধার হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে বোমা? নির্বাচনের সময় বোমা ব্যবহার করা হচ্ছে, এবং যারা করছে তারা নিশ্চয়ই করে রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট রাখেন, সন্তুষ্ট না রাখলে এটা হতে পারে না। একমাত্র পঞ্চায়েতের লোক যারা, বিশেষ করে পঞ্চায়েতের লোক, তারা প্রত্যেকের বাড়ি বাড়ি পর্যন্ত খবর রাখে কোথায় কি হচ্ছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি খবর রাখি তাদের কাছে, এবং তাদের ওখানকার লোকজন সেখানে যায় কখনো জব কাট করার জন্যে, কখনো অন্যান্য কাজ করার, তারা জানবেন এটা হয় না। কোনো জায়গায় শুনেছেন কোনো পঞ্চায়েতের প্রধান কিংবা কোনো পঞ্চায়েতের সদস্য পুলিশকে যে বলছে আমার এখানে বাজি তৈরি হচ্ছে,
তুমি দেখো। এবং বেশিরভাগ বাজি তৈরি করার কারখানাগুলো কিন্তু পঞ্চায়েত এলাকায়, শহর এলাকায় নয়। কিন্তু একটা দুটো হয়তো দেখা যায়, কিন্তু বেশিরভাগ 80% কিন্তু আপনার হয়েছে কোথায় দেখা যাচ্ছে পঞ্চায়েত এলাকায়। কোন পঞ্চায়েত বিগত 10 বছরের মধ্যে আপনি শুনেছেন সুব্রতবাবু কোন পঞ্চায়েত সদস্য, কোন জেলা সভাধিপতি পুলিশকে অভিযোগ করে বলেছে যে অমুক জায়গায় বাজি তৈরি হচ্ছে, আপনার ব্যবস্থা নেই? কোথাও নেই। পলিউশন কন্ট্রোল বোর্ড একটা চিঠি ছেড়ে দেয় যে এই সব ব্যবস্থা গ্রহণ করো, মিটে যায়। এবং সেই চিঠিকে আবার কপি করে থানায় পাঠিয়ে দেওয়া হয়, থানা সেটা নিয়ে ঘুমিয়ে পড়ে। তার কি দায় পড়েছে? কিছুই পড়েনি। এই যে নেক্সাস, আমি বারবার বলছি, এবং আজকে যে চিঠি আমি দিয়েছি সেই চিঠিতে আমি প্রথমেই লিখেছি, আপনি দেখবেন এই চিঠির কপিটা আপনার কাছেও পাঠিয়ে আমি লিখেছি, আমি দর্শকদের জন্য চিঠি explosion in unlicensed fireworks manufacturing units due to the institutional nexus with the environmental criminals. এই এনভায়রনমেন্ট ক্রিমিনালস এর সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরের একটা নেক্সাস রয়েছে। তার ফলশ্রুতি হচ্ছে এই বিরামহীন মৃত্যু মিছিল। এই বিরামহীন মৃত্যু মিছিলের জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী, আমাদের দুর্নীতি, সমাজের দুর্নীতি দায়ী। এখান থেকে মুক্তি পেতে গেলে আমাদেরই পথে নেমে প্রতিবাদ করতে হবে। আপনি আপনার টিভির মাধ্যমে প্রতিবাদ করছেন, আমি পত্রের মাধ্যমে প্রতিবাদ করছি, আমি মামলা করে প্রতিবাদ করছি। সাধারণ মানুষকেও প্রতিবাদ করতে এবং সাধারণ মানুষকে সাহস সঞ্চয় করি। তারা হলে আমার সময় একটা পদ্ধতি ছিল জানেন সুব্রত, আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম কাগজে, দিয়ে বলেছিলাম কোথায় কোথায় বাজি তৈরি করতে হচ্ছে, আমাদের অ্যাড্রেসের নাম উল্লেখ না করে আপনারা আমাকে জানান, আপনার নাম গোপন রাখা হবে। অসংখ্য কমপ্লেন এসেছিল। আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডে এত লোকজন জেলায় জেলায় নেই, যেমন পুলিশের আছে, পঞ্চায়েতের আমাদের নেই। কিন্তু দেখা গেল আমাদের পলিউশন কন্ট্রোলের উপর আস্থা রেখে অসংখ্য মানুষ তার অভিযোগ দিলেন। আমরা সেই অভিযোগগুলোকে নিয়ে এবার ইনকোয়ারি করতে গেলাম। আমরা জানালাম না পুলিশকে কোথায় যাই, খালি পুলিশকে বললাম। এমন একটা ঘটনা বলছি, আমার কাছে একটা খবর এসে বলছিল নীলগঞ্জে ব্যাপক বাজি তৈরি হচ্ছে কয়েকটা গ্রামে। আমরা পুলিশকে কিছু জানা না, খালি পুলিশকে বললাম আপনি 12 রেডি থাকবেন, পুলিশ নিয়ে রেডি থাকবেন, আমরা রেড করতে যাচ্ছি। রেড হলো, ব্যাপক বাজি ধরা পড়ল, টন টন বাজি ধরা পড়ল। বাজি যেখানে থাকে, বাজির গোডাউন রেড করে সিল করে দেওয়া হবে। হাওড়াতে কোথায় বাজি লুকিয়ে রেখেছে সাধারণ মানুষ পর্ষদকে জানিয়ে দেয়। আজকে কেন জানাচ্ছে না? মানুষ কি তাহলে ভয় পাচ্ছে? ওরা দেখতে পাচ্ছে চোখের ওপর পুলিশ আসছে যাচ্ছে, তারপরে তারা পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে। পর্ষদের এই মুহূর্তে উদ্যোগ নেওয়া উচিত, কাগজ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া উচিত। যে ব্যক্তি যেখানে গ্রামে আছেন, তারা যেখানে আছেন, তারা যদি জানতে পারেন যে কোনো রকম বেআইনি বাজি সেখানে সংগ্রহ করা হচ্ছে, মজুত করা হচ্ছে, তারা পর্ষদকে জানাক, পর্ষদ তার নাম গোপন করে ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশেরও এই নোটিশ জারি করা উচিত। এইটি যদি করা যায় তাহলে দেখবেন সমস্ত খবর আসছে। পুলিশ প্রেস কনফারেন্স করে বলছে আমরা কি বাড়ি বাড়ি যাব? কেন তারা বাড়ি বাড়ি যাবে? যাওয়ার দরকার নেই তো। তারা প্রেস হ্যান্ড নোট দিক, তারা মানুষের কাছে আবেদন করুক, নাম গোপন থাকবে, তারা এসে করবে। এবং আবার অন্য জায়গায় কি হচ্ছে, কমপ্লেন করলে মানুষ তাকে আবার নাম জানিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কথা মানুষ সাহস পাচ্ছে না। সুতরাং আমি চাইবো সুব্রত বাবু, এইটা বারবার আপনার মাধ্যমে মানুষের কাছে প্রচার হোক, মানুষ করুক। এবং যদি আপনার মাধ্যমে আমি সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যদি থানাতে জানাতে ভয় পান, আপনারা যদি পর্ষদে জানাতে ভয় পান, আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যদি ভয় পান, আমাদের পরিবেশ একাডেমি রয়েছেন চন্দ্রনগর বড়বাজার, আপনারা সেখানে জানান। আপনি আমাদের পরিবেশ একাডেমির যে নাম ঠিকানা আপনার কাছে আছে, আপনি সেটা আপনার মাধ্যমে এটা প্রচার করে মানুষের কাছে আবেদন করছে আমাদের জানান। আমরা পুলিশের সঙ্গে টেক আপ করবো, আমরা পঞ্চায়েতের সঙ্গে টেক আপ করবো, আমরা দূষণ নিয়ন্ত্রণ পরিষদে করব। আমরা ভয়হীন ডরহীন ভাবে এই যে অবনক্সাস কাজটা চলছে মৃত্যু মিছিল, এর বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমি মানুষের কাছে আবেদন করছি আপনার মাধ্যমে, কোথাও যদি কোনো ধরনের এই ধরনের বাজি মজুত হয়, বাজি কারখানা চলে,
নির্ভাবনায় পরিবেশ একাডেমি বড়বাজার চন্দ্রনগরে জানান। আমার ফোন নাম্বার হচ্ছে 84207625, 8420529966। এই দুটো নাম্বারে ফোন করে জানান। পরিবেশ একাডেমি বড়বাজার চন্দ্রনগর, পিনকোড হচ্ছে 712136 আপনারা চিঠি করে জানান, আমরা করব। আমাদের জানাতে পারেন, সবুজ মঞ্চকে জানাতে পারেন, ডিজে বাজি বলে একটি সংস্থা, তারা খুব ভালো কাজ করছে, তাদের জানাতে পারেন। কিন্তু আজকে মানুষকে মুখ খুলতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেই তবেই এই সরকারের সঙ্গে, সরকারি আধিকারিকদের সঙ্গে, এই ক্রিমিনালদের সঙ্গে, এনভায়রনমেন্ট ক্রিমিনালদের মাফিয়া যে রাজ, এটাকে আমরা ভাঙতে পারবো। এর বেশি আর কিছু বলার নেই। আমি কেবলমাত্র তাদের জন্য দুঃখ প্রকাশ করতে পারি। আমি খালি ভাবছি যে শিশুটা জন্মালো, 1 বছর পর্যন্ত পৃথিবীর আলো বেশি আলোচনা দেখতে পেল না, সে মারা গেল। এখানে পুলিশের কি জবাব আছে? কি জবাব দেবেন পুলিশের ডিজি, চিফ সেক্রেটারি, আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি, আমাদের পর্ষদের আধিকারিকরা? যে শিশু জন্মের কিছুদিনের মধ্যেই বেআইনি বাজি কারখানাতে পুড়ে মারা গেল, তার তো কোনো জন্ম ছিল না, তাকে রক্ষা করার দায়িত্ব ছিল আমাদের এই সরকারের। সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। এটাই শেষ কথা। যেটাই শেষ কথা হতে পারে না, প্রতিবাদই শেষ কথা। সেই প্রতিবাদ দিয়েই আমাদের করে চলতে হবে। ধন্যবাদ বিশ্বজিৎ দা, আপনি খুব সুন্দর বললেন। এবং আমার মনে হয় আপনি যেভাবে এই লড়াইটা আপনি নিজে চালিয়ে যাচ্ছেন, আপনার নিজের সংগঠন আপনারা তৈরি করে সেটাকে, লড়াইটাকে আরো বড় করেছেন, তাতে বহু মানুষ কিন্তু এখন সামিল হবেন। কারণ সবাই বুঝতে পারছেন এটা পশ্চিমবঙ্গের সামনে একটা খুব ভয়ঙ্কর সমস্যা, এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই সমস্যার কিন্তু সমাধান করা সম্ভব। আপনাকে সুব্রত আমি জানিয়ে রাখি খালি সাধারণ মানুষের জন্য, আমাদের এই হুগলি জেলার দুটি সংস্থা, তারকেশ্বর গ্রিন মেটস আর রেভারশিল মেমোরিয়াল ট্রাস্ট, তারা সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছে এই পশ্চিমবঙ্গের বেআইনি কারখানা নিয়ে। আজকেই তারা আমার সঙ্গে আলোচনা করে আমাদের যে সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট, তার সঙ্গে কথাবার্তা বলেছেন। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত সুপ্রিম কোর্টে এই বিষয়বস্তুটাকে আমরা তুলতে পারি। এবং সুপ্রিম কোর্টে আমাদের একটাই আবেদন, একটাই আমাদের দাবি, যে সমস্ত ভারতবর্ষ জুড়ে বেআইনি বাজি কারখানা বন্ধ করে। এই দাবিটা নিয়েই আমরা সুপ্রিম কোর্টের কাছে, আমাদের পশ্চিমবঙ্গে দুটি সংস্থা গেছে, একটা রেভারশিল মেমোরিয়াল ট্রাস্ট যারা এনভায়রনমেন্টের উপর কাজ করছে সাম্প্রতিককালে, আর তারকেশ্বর গ্রিন মেটস তারা দীর্ঘকাল ধরে কাজ করছে, তারাও গেছে। আর আমাদের পরিবেশ একাডেমি, ডিজে বাজি, আমরা তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে তো মামলা করেছি, সবুজ মঞ্চ তারাও মামলা করেছে কলকাতা হাইকোর্টে, এই মামলা চলছে, আইন সহায়তা কেন্দ্র মামলা করেছে। এখন দেখা যাক মানুষের ইচ্ছা, মানুষের লড়াই করার যে প্রবৃত্তি, তার সঙ্গে জুডিশিয়াল অর্ডার যদি যুক্ত হতে পারে, তবেই এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। ধন্যবাদ বিশ্বজিৎ। এবং আপনারা যারা শুনলেন, আমি স্ক্রিনে আপনাদের এই যে ঠিকানা বিশ্বজিৎ দা বললেন, যে আপনারা যদি জানাতে চান, তারা আপনারা নির্ভয় নিঃসংকোচে এই ঠিকানায় এবং এই ফোন নম্বরে আপনারা জানাতে পারেন। আমি স্ক্রিনে রেখে দিচ্ছি আপনাদের এই ফোন নাম্বার, এবং ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। আপনারা একটা কিন্তু সবার মধ্যে থেকে আমার মনে হয় একটা সচেতনতার বার্তা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে, নইলে আমাদের এই ভালোবাসার পশ্চিমবঙ্গকে কিন্তু আমাদের রক্ষা করা সত্যিই মুশকিল হবে। যেরকম বারুদের স্তূপের উপর আমরা রয়ে যাচ্ছি, এবং এটা প্রবণতা যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে আমরা কিন্তু কেউই নিরাপদ নয়, আমাদের পরবর্তী প্রজন্ম নিরাপদ নয়। অতএব আপনাদের কমেন্ট বক্সে এই ব্যাপারে আপনাদের কমেন্ট এবং আপনাদের সক্রিয় সহযোগিতা আমরা আশা করছি। বিশ্বজিৎ দা, আপনাকে আরেকবার ধন্যবাদ। আপনি এরকম আপনার মূল্যবান সময় দিয়ে আজকে একটা আমাদের সুন্দর আলোচনা উপহার দিলেন এবং মানুষকে উজ্জীবিত করলেন যাতে সচেতন হন তারা। এবং আপনারা যারা দেখলেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা এ ধরনের অনুষ্ঠান করতে আরো উৎসাহ পাবো। সবাইকে নমস্কার।